জাহিনের হাতের মাঝে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। বুঝতে পারল অয়ন্তীর চোখ দিয়ে পানি পড়ছে। ঘুমের মাঝে মেয়েটা কান্না করছে। এতটা চাপা কষ্ট জমে রয়েছে মেয়েটার মনে। জাহিন অয়ন্তীর চোখের নোনা জল মুছে দিয়ে আবারও নিজের বুকের সাথে চেপে ধরল। অয়ন্তীও ঘুমের মাঝে ছোট বাচ্চাদের মতন লেপ্টে রইল জাহিনের বুকে। জাহিন জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। খানিকক্ষণ আগে অয়ন্তীর এমন শোচনীয় অবস্থা দেখে যেন তার রুহু উড়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল অয়ন্তীকে হারিয়ে ফেলেছে সারা জীবনের জন্য। জাহিন অয়ন্তীর কপালে গভীর চুম্বন বসালো। অয়ন্তীর অযত্নে ফেলে রাখা বাঁ হাতটা ধরে জাহিন নিজের মুখের কাছে এনে হাতের পাতায় ঠোঁট ছুঁয়ে দিল। মেয়েটার হাত পা ঠান্ডা বরফ হয়ে গেছে। জাহিন অয়ন্তীকে নিজের বুকে আগলে রেখে শুয়ে পড়ল আর গায়ে মাথায় ব্ল্যাঙ্কেট টেনে দিল। জাহিন চোখ বন্ধ করে শুয়ে রইল, কিন্তু তার ঘুম আসছে না। অয়ন্তীর হঠাৎ করে এমনটা হলো কেন বুঝতে পারছে না। নাকি এমনটা অয়ন্তীর হয়েই থাকে মাঝে মধ্যে। আচ্ছা, অয়ন্তী কোনো খারাপ স্বপ্ন দেখেনি তো? মায়ের কথা বলছিল। স্বপ্নে কি অয়ন্তী তার মাকে দেখেছিল? জাহিনের দু চোখে আর ঘুম এলো না। শত শত চিন্তায় তবে শেষ রাতে জাহিনের দুই চোখ লেগে আসে। ভোরের আলো ফুটেছে। ঘড়ির কাঁটায় সবেমাত্র 5টা 20 বাজে। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠেছে ভোরের পরিবেশ। এই হিম ঠান্ডার মাঝেও যেন পাখিদের দুই চোখে ঘুম নেই। তারা নিজেদের মনের আনন্দে গান গাইতে ব্যস্ত। অয়ন্তীর ঘুম হালকা হলো ধীরে ধীরে। ঘুমের মাঝে মনে হচ্ছে যেন কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। অয়ন্তী পিটপিট চোখে তাকালো। নিজের অবস্থা বুঝতে পেরে অয়ন্তী চমকে উঠে চোখ বড় বড় করে জাহিনের মুখপানে তাকালো। জাহিন ঘুমাচ্ছে। অয়ন্তী জাহিনের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে রইল। এলোমেলো হয়ে থাকা চুলগুলো কপালে পড়ে রয়েছে। গালের কাটা স্থানটা লালচে হয়ে আছে। ব্যান্ডেজ খুলে ফেলেছে জাহিন গত রাতেই। অয়ন্তীর কী হলো কে জানে। হাত বাড়িয়ে জাহিনের কাটা স্থানটা ছুঁয়ে দিল। তাতে জাহিন ভ্রু কুঁচকে নেয়। অয়ন্তী তা দেখে আস্তে করে সরে আসতে নিলে অয়ন্তীর মেদহীন কোমরে রাখা জাহিনের হাতের বাঁধন আরও দৃঢ় হলো। অয়ন্তী আরও এক দফা অবাক হয়ে জাহিনের দিকে তাকালো। জাহিন তাকিয়ে আছে তার দিকে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে সারা রাত ঘুম হয়নি। তার মানে লোকটা জেগেছিল এতক্ষণ। অয়ন্তী জাহিনের দিক থেকে নজর সরিয়ে নিয়ে আবারও চেষ্টা করলো জাহিনের বুক থেকে সরে আসতে, কিন্তু এবারও ব্যর্থ হলো। জাহিন জড়ানো কণ্ঠে বলল, সরে যেতে চাইছেন কেন? অয়ন্তী আস্তে করে বলে, আমি আসলে বুঝতে পারিনি। জাহিন অয়ন্তীর কথার মাঝেই বলে ওঠে, এত বুঝতে হবে না আপনাকে। অয়ন্তী চোখ তুলে জাহিনের পানে তাকালো। জাহিন আড়ষ্ট গলায় বলল, ঘুম ভালো হয়েছে। অয়ন্তীকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে জাহিন ভরাট কণ্ঠে বলে, অবশ্যই ঘুম ভালো হয়েছে। স্বামীর বুকে মাথা রেখে ঘুমালে সকল স্ত্রীদেরই ঘুম ভালো হয়। অয়ন্তী চুপ রইল। কি বলছে এসব? লোকটি কি পাগল হয়ে গেল নাকি? গালে আঘাত পেয়ে? কিন্তু মানুষ তো পাগল হয় মাথায় আঘাত পেলে। কিন্তু জাহিনের ক্ষেত্রে তো উল্টো হয়ে গেল বিষয়টা। জাহিন চোখে মুখে চিন্তিত ভাব এনে বলল, এবার একটা এক্সপেরিমেন্ট করতে হবে। অয়ন্তী জাহিনের কথার কোনো মানেই বুঝতে পারল না। কি এক্সপেরিমেন্ট করার কথা বলছে মানুষটা? অয়ন্তী নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল স্বামীর পানে। জাহিন অধর কোণে হাসি রেখে আকস্মিক অয়ন্তীকে ঝড়ের বেগে নিজের বুক থেকে নামিয়ে বালিশে শুইয়ে দিল। অয়ন্তী কিংকর্তব্য বিমূঢ় হয়ে চোখ বড় বড় করে জাহিনের দিকে তাকিয়ে রইল। কি হচ্ছে এইসব? সে কি স্বপ্ন দেখছে নাকি? জাহিন অয়ন্তীর ওপরে হালকা ঝুঁকে এসে বলল, এক্সপেরিমেন্ট তাহলে শুরু করেছে? অয়ন্তীর ভ্রু কুঁচকে এলো। কি এক্সপেরিমেন্ট করবে জাহিন? জাহিন অয়ন্তীকে অবাক করে দিয়ে এক হাত দিয়ে অয়ন্তীকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে শুয়ে পড়ল। অয়ন্তী তাতে বরফের ন্যায় জমে গেল। বুকের ওঠানামা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। শরীর অসাড় হয়ে গেছে তার। নড়াচড়া করার শক্তিটুকু পাচ্ছে না। গলা শুকিয়ে গেছে। চোখের দৃষ্টি ছাতির দিকে নিবদ্ধ। জাহিনের গরম নিঃশ্বাস অয়ন্তীর গলার কাছটা এসে বাড়ি খাচ্ছে। অয়ন্তী কী করবে কিছুই বুঝতে পারছে না। হাতির মতো মানুষটা তার উপরে শুয়ে আছে। চাইলেও নিচ থেকে সরিয়ে দিতে পারছে না। অয়ন্তী শুকনো ঢোক গিলল। জাহিন চোখ বন্ধ রেখে কোমল কণ্ঠের গাঢ় ডাক ভেসে আসলো, অয়ন্তী। অয়ন্তী সমস্ত কায়া কেঁপে ওঠে। জাহিনের গলায় এই ডাকটা যখনই অয়ন্তী শুনে তখনই মনের ভেতর অচেনা অজানা শীতল এক স্রোত বয়ে যায়। অয়ন্তী না চাইতেও আস্তে করে বলে, জাহিন আকুতি ভরা কণ্ঠে আবদার করল, মাথায় হাত বুলিয়ে দিন। সারা রাত ঘুমাতে পারিনি, টেনশন। এখন একটু ঘুমাতে চাই, পরম শান্তিতে আপনার বুকে মাথা রেখে। অয়ন্তী থম মেরে রইল। জাহিনের এই কোন রূপ দেখছে সে? এমন আকুতি ভরা কণ্ঠে আবদার করলে কি ফিরিয়ে দেওয়া সম্ভব?
না, সম্ভব নয়। কিন্তু অয়ন্তীর হাত নাড়ানোর শক্তিটুকু পাচ্ছে না। আবারও জাহিনের জড়ানো কণ্ঠস্বর ভেসে আসলো। এইভাবে লোহার মতো শরীর শক্ত করে রেখেছেন কেন? শরীর ছাড়ুন। অয়ন্তীর কণ্ঠনালী কাঁপছে, তারপরও কাঁপা কাঁপা গলায় বলল। আপনি এভাবে? জাহিন মাথা তুলে অয়ন্তীর দিকে তাকালো। জাহিনের চোখে চোখ পড়তে অয়ন্তী নজর সরিয়ে নিল। এই গভীর চোখের দিকে সে তাকিয়ে থাকতে পারে না। কেমন জানি অদ্ভুত অনুভূত হয় মনের গহীনে, যেটা প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। জাহিন কিছুই বলল না। বুঝতে পারলো বউ তার বড্ড লাজুক, নিজ থেকে কিছু করতে হবে। তার বউ নিজের থেকে কিছুই করতে পারবে না। জাহিন অয়ন্তীর ডান হাতটা নিজেই নিজের মাথায় রেখে বলে, নিন, এবার মাথায় হাত বুলিয়ে দিন আর আমি ঘুমাই। খবরদার, আমি যতক্ষণ ঘুমাবো ততক্ষণ আপনি বিছানা থেকে উঠবেন না। এটা আপনার শাস্তি, আমাকে সারা রাত জাগিয়ে রাখার জন্য। বলেই জাহিন আবারও মাথাটা হেলিয়ে দিল অয়ন্তীর বক্ষস্থলে। অয়ন্তী বোকা বনে গেল জাহিনের এখানে কথা শুনে। সে জাগিয়ে রেখেছে মানে কি? রাতে কি হয়েছিল? অয়ন্তী এইসব ভাবনা চিন্তা বাদ দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্বামীর মাথা বোলাতে শুরু করলো। জাহিনও মুচকি হেসে অয়ন্তীকে নিবিড়ভাবে আরেকটু জড়িয়ে ধরলো। একসময় অয়ন্তীও ঘুমিয়ে পড়ল জাহিনের সঙ্গে। অয়ন্তীর ঘুম ভাঙল 9টা 10-এ। আধা বোঝা চোখ পুরো ঘরটায় নজর বুলিয়ে নিল। হঠাৎ করে জাহিনের কথা মনে পড়তে তড়িৎ বেগে পাশে তাকায়, কিন্তু না, জাহিন নেই। গেল কোথায় লোকটা? অয়ন্তী কিছুক্ষণ বসে রইল। মনে করলো জাহিনের ভোরবেলার পাগলামিগুলো। অথর কোণে ফুটে উঠল মিষ্টি হাসি, কিন্তু পরক্ষণে হাসিটা মিলিয়ে গেল। এটা ভেবে এত বেলা অবধি সে ঘুমিয়েছে, কি ভাববে বাড়ির সবাই? অয়ন্তী তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে আসতেই আয়নায় দেখতে পায় গোলাপি রঙের একটা স্টিকি নোট লাগানো। অয়ন্তী স্টিকি নোটটা হাতে নিল। সেখানে লেখা, সরি, ভোরবেলা আপনাকে কীভাবে চালানোর জন্য। নিচে ছোট করে লেখা জাহিন। অয়ন্তী হাসলো, ভারী মিষ্টি সেই হাসি। এই লোক নিশ্চিত পাগল হয়ে গেছে। সকলে নিজেই এমন উদ্ভট কাণ্ড ঘটালো, আর এখন সেটার জন্য স্টিকি নোটে চিঠি লিখে ক্ষমা চাইছে। এত ভালো কেন লোকটা? বারবার অয়ন্তী মুগ্ধ হচ্ছে জাহিনের করা প্রত্যেকটা কাজে, সাথে অবাকও হচ্ছে। অয়ন্তী স্টিকি নোটটা একটা বইয়ের ভাঁজে রাখলো। সেখানে জাহিনের লেখা প্রথম চিঠিটাও অয়ন্তী যত্ন করে রেখেছে। অয়ন্তী বইটা রেখে নিচে গেল। ভেবেছিল হয়তো বাড়ির কেউ কিছু বলবে, কিন্তু না, সবাই আরও তার ঘুমের খবর নিচ্ছে। অয়ন্তী নিজেকে এ প্রথমবারের মতন ভাগ্যবতী মনে করলো, এমন স্বামী আর এমন ভালো শ্বশুরবাড়ি পেয়ে। জাহিন শ্বশুরবাড়ি এসেছে, সে একাই এসেছে, সাথে কাউকে আনেনি, এমনকি অয়ন্তীকেও না। বলতে গেলে কেউ জানে না জাহিন যে সন্ধ্যাপুরে এসেছে। জাহিন উঠোনের এক কোণে গাড়ি পার্ক করে। গাড়ির আওয়াজ শুনে ফাতেমা আক্তার ঘর থেকে বেরিয়ে মেয়ের জামাইকে দেখে বড্ড অবাক হয়। এই অবেলায় মেয়ের জামাই এখানে এসেছে কেন? মেয়ে আবার কিছু করেনি তো? জাহিন 2 কার্টুন মিষ্টির প্যাকেট আর ফলের প্যাকেট নিয়ে গাড়ি থেকে নামে। ফাতেমা আক্তার এগিয়ে এসে চিন্তিত গলায় বলেন, জাহিন বাবা, তুমি হঠাৎ কিছু হয়েছে কি? অয়ন্তী কিছু করেছে কি? জাহিন মুচকি হেসে বলে, না না, অয়ন্তী কিছু করেনি, আপনি ভেতরে চলুন, আমি বলছি। আর এসব ফল মিষ্টি আনার কি দরকার ছিল? দরকার ছিল। ঠিক আছে, এগুলো আমাকে দাও। না না, আমি নিতে পারবো, আপনি যান। জাহিন ভেতরে এসে বসে। ফাতেমা আক্তার বলেন, তুমি বসো, আমি একটু আসছি। জাহিন ফাতেমা আক্তারের মনোভাব বুঝতে পেরে বলে, না না, আমার জন্য কিছু করতে হবে না। কি বলছো? খালি মুখে যাবে তুমি? আপনি এখানে বসুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। ফাতেমা আক্তার বসতে বসতে সন্দিহান গলায় বলেন, কি কথা বাবা? আঙ্কেল বাড়িতে নেই। না, উনি তো স্কুলে গেছেন। ফাইজও বাড়িতে নেই। না, স্কুলে গেছে। ও, কি বলবে তুমি, বলো। আসলে কথাটা অয়ন্তীকে নিয়ে। অয়ন্তীকে নিয়ে কি করেছো? আসলে রাতের বেলা অয়ন্তীর হঠাৎ করেই। সবটা খুলে বলল জাহিন। ফাতেমা আক্তার ভার্থ গলায় বলেন, আসলে এটা ওর ছোট থেকেই হয়, মাঝে মধ্যেই এমনটা হতো, তবে গত 1 বছর যাবৎ এমনটা আর হয় না। ভেবেছিলাম হয়তো ওর এই অসুখটা সেরে গেছে, কিন্তু আবার হঠাৎ করে এমনটা কেন শুরু হলো বুঝতে পারছি না। ডাক্তার কি বলেছে এটার জন্য? আসলে ডাক্তার বলেছে মানসিকভাবে চাপ পড়লে এমনটা হয়, আর ওর মনের উপরে চাপ পড়ার কারণ তো একটাই, নিজের মা আর দাদুকে হারানো। জাহিন আস্তে করে বলে, ও, তুমি ওকে একটু ভালো রাখার চেষ্টা করো বাবা। ছোট থেকে মেয়েটা আমার চুপচাপ স্বভাবের, মুখ ফুটে কিছু চাইবে না তোমার কাছেও, তাই তোমাকেই একটু মানিয়ে নিতে হবে। জাহিন আশ্বাস দিয়ে বলল, চেষ্টা করব
ওনাকে সবসময় আগলে রাখার জন্য। চিন্তা করবেন না আপনি। জানি বাবা, তুমি ওকে সবসময় আগলে রাখবে, এই বিশ্বাসটা তোমার উপরে আছে আমাদের। কিন্তু সমাজের কিছু মানুষ আছে যারা অকথ্য কথা বলে যায়। সমাজে থাকা মানুষজন কে কে বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি নিজে যেটা ভালো বুঝবো সেটাই করব। আগে নিজের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া একজন মানুষের মূল কর্তব্য। পরে না হয় সমাজের মানুষকে নিয়ে ভাববো। ফাতেমা আক্তার স্মিত হেসে বলেন, ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। আরেকটা কথা, আমি এখানে যে এসেছি অয়ন্তীকে জানানোর দরকার নেই। আচ্ছা। জাহিন শরীর হেলিয়ে দেয় সোফায়। অয়ন্তীর কাঁপুনির দৃশ্যটা মনে পড়লে বুকের বাপাসটায় একটা অসহনীয় ব্যথা অনুভব করে। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে নেয়। মেয়েটার মায়ায় খুব বাজেভাবে জড়িয়ে পড়েছে সে, খুব বাজেভাবে। হৃদয় এটাও জানান দিচ্ছে ধীরে ধীরে মেয়েটার প্রেমে সে পড়ে যাচ্ছে। প্রতিনিয়ত মেয়েটার দিকে আকৃষ্ট হচ্ছে সে। হয়তো বিয়ে নামক পবিত্র বন্ধনের কারণেই এমনটা হচ্ছে তার সাথে। কিন্তু মেয়েটার হৃদয় কী বলে তার জন্য? মেয়েটা কি তার প্রেমে পড়েছে নাকি এখনও পড়েনি? সারাফের আজ অফ ডে। থানা থেকে আজ ছুটি নিয়েছে সারাফ। সবসময় এই কাজের প্রেশারে থেকে নিজেকে সময় দিতে পারছে না, তাই এই ছুটি নেওয়ার কারণ। যে ছেলে সকাল 7টার দিকে ঘুম থেকে উঠতো সে আজকে উঠেছে 12টার দিকে। শীতের সকালে লেপ মুড়ি দিয়ে ঘুমাতে ভালোই লাগে। সারাফ গোসল সেরে খালি গায়ে এসে ব্যালকনিতে দাঁড়ালো। গলায় ঝুলছে টাওয়াল, পিঠে এখনও বিন্দু বিন্দু জল জমে আছে। নাভির নিচ থেকে 3/4 প্যান্ট পরা। হঠাৎ করেই সারাফের নজর পড়ল পাশের ফ্ল্যাটের অসভ্য মেয়েটার দিকে, যে মেয়েটা হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। সারাফ মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা নির্লজ্জের মতো 32 পাটি দাঁত বের করে হাসি দিল। এই হাসি দেখে সারাফের গা জ্বলে গেল। এত অসভ্য মেয়ে তার এই হোল লাইফে দেখেনি সে। এত এত কথা শোনায় মেয়েটাকে, কিন্তু তারপরও যেন সুপার গ্লোর মতো তার পিছনে লেগে আছে। এমনকি এই মেয়ের বাবা মাকেও বিচার দেওয়া হয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। সারাফ বিতৃষ্ণা নিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? মেয়েটি হাসতে হাসতে সুন্দর লাগছে আপনাকে। বেশরমের মতো বলল, জানি। আরো সুন্দর লাগবে যদি প্যান্ট ছাড়া থাকে। শেষের কথাটা মেয়েটা বিড়বিড় করে বলে। সারাফ ভ্রুকুচকে বলে, কি ছাড়া সুন্দর লাগবে? মেয়েটা তড়িঘড়ি করে বলল, কিছু না। আজকে থানায় যাননি? না, যাইনি, দেখতেই তো পারছো। মেয়েটা আহ্লাদি গলায় ঘাড় বাঁকিয়ে বলল, আপনি এভাবে কথা বলেন কেন? একটু সুন্দর করে কথা বলা যায় না বুঝি আমার সাথে? সারাফ বিরস গলায় বলল, না, যায় না, কারণ আমার জন্মের সময় আমার মা আমার মুখে তিতা দিয়েছিল, মধু দেয়নি। কথাটা বলেই সারাফ হনহনিয়ে ব্যালকনি থেকে চলে আসে। ব্যালকনিতে যাওয়াটা তার ভুল হয়েছে, মুডটাই তার খারাপ করে দিল অসভ্য মেয়েটা। বয়স কতটুকু হবে এই মেয়ের? সবে 16-17 হবে হয়তো, কিন্তু এই বয়সে এই মেয়ের এত অধঃপতন। বাবা মাই বা কেমন, মেয়েকে শিক্ষা দিতে পারে না। আগের বাবা মেয়েরা সন্তানরা কিছু উল্টাপাল্টা করলেই চালাকার দিয়ে পিটাতো, আর এখন তো সন্তানরা বাবা মাকে কথার মার প্যাচে পিটায়। এই জেনারেশনটা এখন একটা অসুস্থ জেনারেশনে পরিণত হচ্ছে দিনকে দিন। সারাফ হুডি আর জিন্স পরেছে। বন্ধুদের সাথে আজকে একসাথে লাঞ্চ করার প্ল্যান করেছে। আয়নার সামনে দাঁড়িয়ে থেকে ঘড়িটা হাতে পড়ার সময় হঠাৎ মনে পড়ে গেল লিজার কথা। আচ্ছা, মেয়েটাকে একটা কল করলে কেমন হয়? যেই ভাবনা সেই কাজ। সারা ফোন হাতে নিয়ে লিজার নাম্বারে কল করলো, কিন্তু গতবারের মতো এবারও লিজা কল ধরল না। সারা বিরস গলায় বলে উঠল, আশ্চর্য, এই মেয়ে কোন দুনিয়াতে থাকে? কল করলে পাওয়া যায় না, কল যখন ধরবি না তাহলে ফোন ইউজ করার কি দরকার? অদ্ভুত ব্যাপার স্যাপার। সারাফ আবারও কল করলো, কিন্তু সেই একই ঘটনা, রিং হয়ে কল কেটে গেল। সারাফ ধ্যাত বলে ফোনটা কান থেকে নামিয়ে পকেটে রেখে দিল। সারাফ পরিপাটি হয়ে ফ্ল্যাট থেকে বের হতেই পাশের ফ্ল্যাটের মেয়েটার সাথে পুনরায় দেখা হয়। মেয়েটার সাথে তার মাও আছে। সারাফের খুব ইচ্ছে করছে আচ্ছা করে মেয়েটার মাকে কিছু বলে দিতে, কিন্তু এখন কোনো রকমে ভেজালে জড়াতে চায় না, তাই আর কিছুই বলল না। সারাফ আবার ফ্ল্যাটের ভেতরে ঢুকে পড়ে, না হলে দেখা যাবে লিফটে এই মেয়েটার সাথে তাকে নিচে নামতে হবে। প্রায় 5 মিনিট পর সারাফ নিচে নামে। সারাফ বাইকে করে রেস্টুরেন্টে আসে। পার্কিং লটে বাইক পার্ক করে রেস্টুরেন্টের ছাদে গেল। সেখানে টেবিল বুক করা হয়েছে। সারাফকে আসতে বন্ধুরা চিৎকার করে বলে ওঠে, এই তো আমাদের পুলিশ অফিসার চলে এসেছে। কি মামা, ভালো শুনি। সারাফ নুহাসের পাশে বসতে বসতে ফুয়াদের কথায় উত্তর দেয়। তারপর নুহাসের কাঁধে হাত রেখে নুহাসের মলিন মুখটা দেখে বলে, তোর আবার কি হলো? মুখটা আমার বাংলার প্যাচের মতো করে রেখেছিস কেন? নুহাস কফি খেতে খেতে বলে,
কিচ্ছু হয়নি? মামা ওরে দেখে মনে হচ্ছে না ও বিশাল বড় এক ছ্যাঁকা খেয়েছে? সারাফের কথা শুনে নুহাসের হাত ধরে বন্ধুদের উদ্দেশ্যে বলে, তোরা বস, আমি আর নুহাস একটু আসছি। এই যে আসতে না আসতেই শুরু হয়ে গেছে দুজনের চিপাই যাওয়া। এই তোরা কি কোনোভাবে সারাফ জীবনকে কথা বলতে না দিয়ে জীবনের পায়ে লাথি মেরে বলে, শালা, তোর মনে যে এসব চিন্তা করে জানা ছিল না। এই নুহাস, চল তুই আমার সাথে। সারাফ আর নুহাস ছাদের এক কোণে গিয়ে দাঁড়ায়। সারাফ চিন্তিত গলায় বলে, কি হয়েছে তোর? নুহাস ধীর গলায় বলে, নিজেকে ধরে রাখা খুব শক্ত হয়ে যাচ্ছে দিন দিন আমার জন্য। মেয়েটা প্রতিনিয়ত ওর দিকে আমাকে চুম্বকের মতো টানে। পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি আমি মেয়েটার কাছ থেকে। সারাফ শান্ত গলায় বলল। বলে দে যারাকে তোর মনের কথা। নুহাসের নিঃশব্দে হেসে বলে, যে বাড়ি নুন খেয়ে বড় হয়েছি সেই বাড়ির মেয়ের দিকে নজর দিতে পারবো না। শালা, নুন খেয়েছিস তো কি হয়েছে, এবার বাকি জীবন মিষ্টি খাবি। নুহাস তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে বলে, এই মিষ্টি খেতে চাইলে শেখ বাড়ির উপর দিয়ে একটা ঝড় বয়ে যাবে, যেটা আমি চাই না। যাই হোক, প্রেম ভালোবাসার ঝড় আসবে, এটা স্বাভাবিক নুহাস। সেই ঝড়টাকে মোকাবেলা করতে হবে শুধু। এতটাও সাহস নেই আমার এই ঝড় মোকাবেলা করার। সারাফ এবার রাগ দেখিয়ে বলে, তাহলে তুই এই প্রণয়ের দহনে প্রতিনিয়ত পুড়ে পুড়ে মর। যখন দেখবি যারা অন্যজনের হয়ে যাচ্ছে, তখন বুঝবি ঠেলা। কথা বলেই সারাফ চলে যায়। নুহাস দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সামনের দিকে তাকায়। সত্যি তো, যারাকে যখন অন্যজনের হাতে দেখবে তখন কেমন অনুভূতি হবে বুকের ভেতর। কথাটা ভাবতেই নুহাসের বুকের বাঁ পাশটা চিনচিন ব্যথা অনুভব করতে শুরু করলো। নিজের ডান হাতটা দিয়ে নুহাস বুকের বাঁ পাশটা চেপে ধরল। সন্ধ্যা হয়ে গেছে। অয়ন্তী পড়ার টেবিলে বসে আছে, কিন্তু তার মনোযোগ সম্পূর্ণ অন্যদিকে। পড়ার মন নেই, মন পড়ে আছে জাহিনের কাছে। সকালে সুন্দর মুহূর্তগুলো বারবার মনে দাগ কেটে যাচ্ছে। হঠাৎ করে অয়ন্তী গুনগুন করে গেয়ে উঠল। জাহিন সবেমাত্র রুমে পা দিতে নেবে, তখনই অয়ন্তীকে খালি গলায় গান গাইতে শুনে থমকে যায়। জাহিন দাঁড়িয়ে রইল আরও কিছুক্ষণ অয়ন্তীর গান শোনার জন্য, কিন্তু না, মেয়েটা 3 লাইন গেয়ে থেমে গেল। চাইলে কি আর সব কিছু পাওয়া যায়? না, পাওয়া যায় না। এই যে জাহিনের বউয়ের গান শুনতে চাইলো, কিন্তু বউ তার বোবা হয়ে বসে রইল। জাহিন নিরাশ হয়ে শব্দ করে রুমের ভেতর ঢুকলো। অয়ন্তী পেছনে ফিরে জাহিনকে এত জলদি আসতে দেখে বড্ড চমকালো। জাহিন অয়ন্তীকে আরও চমকে দিয়ে বলল, অয়ন্তী, আমাকে একটা টি শার্ট আর একটা ট্রাউজার দিন তো। অয়ন্তী কয়েক পল জাহিনের দিকে তাকিয়ে চট করে উঠে ওয়ার্ড্রপ খুলে জাহিনের টি শার্ট আর ট্রাউজার নিয়ে জাহিনের কাছে আসলো। কিন্তু জাহিনের নিকট এসে যা দেখলো তাতে অয়ন্তী স্তব্ধ বিমূঢ়। নিজের চোখ দুটোকে যেন বিশ্বাস করতে চাইছে না অয়ন্তী। বুকের ভেতরটায় যেন চৈত্র মাসের ঝড় বইতে শুরু করেছে। জাহিনের গলার কাছটাই এই লাল দাগটা কিসের, কোথা থেকে আসলো? দেখে তো মনে হচ্ছে নখের খামচি। তাও আবার যে সেই নখের খামচি নয়, খুব গভীরভাবে খামচি দিয়েছে। নিজের সর্বশক্তি দিয়ে খামচি দিয়েছে মানুষটা। জাহিন শার্টটা খুলে ফেলেছে, গায়ে শুধু এখন সাদা গেঞ্জি। জাহিন অয়ন্তীর কাছ থেকে কাপড়গুলো নেওয়ার জন্য অয়ন্তীর দিকে ফিরতেই অয়ন্তীর এমন হতবিহব্বল চাওয়া দেখে ভ্রুকুচকে বলে, কি হয়েছে? অয়ন্তী কাঁপা কাঁপা হাতে জাহিনের গলার কাছটা দেখিয়ে বলে, এখানে কি হয়েছে? জাহিনের নিজের গলার কাছটা তাকালো, লাল হয়ে আছে জায়গাটা। জাহিন পুনরায় স্ত্রীর দিকে তাকালো। অয়ন্তীর চেহারায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, অয়ন্তীকে একটু বাজিয়ে দেখলে কেমন হয়? দেখা যাক বাজানোর পর কেমন প্রতিক্রিয়া করে সে। এই প্রতিক্রিয়া দেখে বুঝতে পারবে অয়ন্তীর মনে তার জন্য ঠিক কী আছে। জাহিন অয়ন্তীর কাছ থেকে কাপড়গুলো নিয়ে গলা খাকারি দিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে বলে, কিছু না। অয়ন্তীর শ্বাস প্রশ্বাস অধিক মাত্রায় বেড়ে যাচ্ছে। কিছু না মানে কি? স্পষ্ট দেখা যাচ্ছে গলায় 4 আঙুলের নখের খামচি। আর জাহিন বলছে কিছু না। একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে এভাবে খামচি দিতে শুধু একজন মেয়েই পারে, কিন্তু কোনো মেয়ে খামচি দিয়েছে জাহিনকে? অয়ন্তী এসব ভেবে শুকনো ঢোক গিলে ক্ষীণ স্বরে বলে, আপনি আমার কাছ থেকে কিছু লুকিয়ে থাকলে বলে দিন। জাহিন অয়ন্তীর দিকে ফিরে গলার স্বর কঠিন রেখে বলল, আজব, আমি কেন আপনার কাছ থেকে কিছু লুকাবো? আর এখানে লুকানোর কি আছে? অয়ন্তীর চোখ টলমলো করছে। চোখের পলক ফেললে গাল বেয়ে গড়িয়ে পড়বে অশ্রুকণা। অয়ন্তী নিচের ঠোঁট কামড়ে ধরে। নাকের পাটা ক্ষণে ক্ষণে ফুলে উঠছে। মানুষ ঠিকই বলেছে, নেতাদের চরিত্র খারাপ হয়।
তারা ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়েদের সাথে অবৈধভাবে সম্পর্কে জড়িত থাকে। তাদের একজনকে দিয়ে চলে না, তাদের অনেকজনের প্রয়োজন হয়। কিন্তু জাহিনকে এই কয়দিন দেখে অয়ন্তী ভেবেছিল জাহিন হয়তো অন্যরকম, অন্যদের মতো নয়। কিন্তু আজ সেই সকল মানুষদের কথাই সত্যি হলো, যারা বলে বেড়ায় নেতাদের চরিত্র খুব খারাপ। জাহিনও সবার মতো। যাকে কিনা নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করেছিল, সে মানুষটা তাকে এভাবে ঠকিয়ে দিল। সে সত্যি অভাগা, তার কপালে সুখ নেই। সকালবেলা নিজেকে ভাগ্যবতী ভাবাটা বড্ড অন্যায় হয়ে গেছে তার ভাবা উচিত ছিল তার এই পোড়া কপালে এত সুখ নেই। অয়ন্তী আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। জাহিন হাত বাড়িয়ে অয়ন্তীকে ধরার আগে অয়ন্তী বেরিয়ে যায়। জাহিন তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দ্বারা চেপে ধরল কপালের মধ্যভাগ। ডোজটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। এবার কী করে অয়ন্তীকে মানাবে সে? মেয়েটা কী ভাবলো তার সম্পর্কে? তবে জাহিন এটা বুঝতে পারছে অয়ন্তী যে তাকে নিয়ে কোনো নারী ঘটিত চিন্তা করেছে, এটা স্পষ্ট। মেয়েরা আর যাই হোক, স্বামীর পাশে অন্য নারী সহ্য করতে পারে না। আর তার উপরে জাহিনের গলায় এমন নখের খামচি দেখেছে। কিন্তু এই নখের খামচি অয়ন্তীর দেওয়া, সেটা তো আর অয়ন্তী জানে না। কথায় আছে যারা চুপচাপ স্বভাবের হয় সেই মেয়েদের রাগ অভিমান দুটোই নাকি গাঢ় হয়। অয়ন্তী কোনটা করছে, তার উপরে রাগ নাকি অভিমান? এবার কি করে জাহিন নিজের স্ত্রীর অভিমান আর রাগ ভাঙায়, সেটাই দেখার পালা। রাত 11টা বেজে গেছে। জাহিন বেডে বসে ল্যাপটপে কিছু প্রয়োজনীয় কাজ কমপ্লিট করে রাখছে, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে বারবার দরজার ঘড়ির দিকে তাকাচ্ছে। কিন্তু যার অপেক্ষা করছে তার আসার নাম নেই। তার লাজুক বউটা কি রাগ অভিমান করে আজ রুমেই আসবে না নাকি? জাহিন তপ্ত নিঃশ্বাস ছাড়ল। সে যখন খাওয়া দাওয়া করছিল তখন অয়ন্তীর দিকে বারবার তাকিয়েছে, কিন্তু মেয়েটা তার দিকে একটিবারের জন্য তাকায়নি। বোঝাই যাচ্ছে বড্ড অভিমান করেছে বউ তার উপরে। জাহিন আর অপেক্ষা করতে পারছে না। সেই যে সন্ধ্যার সময় বউ তার রাগে দুঃখে অভিমানী রুম থেকে বেরিয়েছে, এরপর আর একটিবারের জন্যও আসেনি রুমে। এবার রাগ উঠছে জাহিনের, ভীষণ রাগ অভিমান করছে ভালো কথা, তা বলে রুমে আসবে না, এ কেমন কথা? জাহিন ল্যাপটপটা রেখে তড়াক করে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য অয়ন্তী রুমে না আসতে চাইলে পারলে সে সবার সামনে গিয়ে পাজা কোলা তুলে নিয়ে আসবে। কে কী বলবে তার ধার ধারবে না জাহিন হাই স্পিডে রুমের বাইরে পা রাখতে নেবে, তখনই দেখে অয়ন্তী আসছে। জাহিন অয়ন্তীকে দেখে তাড়াতাড়ি করে এসে আগের ন্যায় ল্যাপটপ নিয়ে বসে পড়ল। জাহিনের নজর ল্যাপটপের স্ক্রিনের উপর রাখলেও আর চোখে দরজার দিকে তাকিয়ে আছে। অয়ন্তী রুমে আসলো, তার হাতে পানির জগ। অয়ন্তী এক নজর জাহিনের দিকে তাকিয়ে পানির জগটা টেবিলের ওপর রেখে ওয়াশরুমে চলে যায়। জাহিন মুখ দিয়ে চ বর্গী উচ্চারণ করে ওয়াশরুমের দরজার দিকে তাকালো। মেয়েটাকে মনে হয় একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ কুচলে ল্যাপটপের দিকে তাকালো। কিছুক্ষণ পরে অয়ন্তী ওয়াশরুম থেকে বের হয়ে ধীর পায়ে হেঁটে চুপচাপ বেডে শুয়ে পাশ ফিরে চোখ বন্ধ করে গায়ে মাথায় ব্ল্যাঙ্কেট টেনে শুয়ে পড়ল। কিন্তু দু চোখে কোনো ঘুম নেই। বারবার চোখের সামনে ভেসে উঠছে জাহিনের গলার কাছটার খামচির লাল দাগটা। চাইলেও মস্তিষ্ক থেকে দূরে সরিয়ে দিতে পারছে না। বুকের মাঝে চাপা এক কষ্ট অনুভব করছে। অয়ন্তী ডান হাতটা বুকের মাঝে চেপে ধরে বার কয়েক চাপড় দিল আর বারবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে। এই প্রত্যেকটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ ওই নিঃশব্দ রাত হওয়াতে স্পষ্ট শুনতে পাচ্ছে জাহিন ঘাড় ঘুরিয়ে অয়ন্তীর দিকে তাকায়। কী করে অয়ন্তীর মনের কষ্ট কমাবে সেটাই ভাবছে। অয়ন্তীর দম বন্ধ হয়ে আসছে, শুয়ে থাকতে ইচ্ছে করছে না, একটু মুক্ত বাতাসে দরকার তার। অয়ন্তী নিজের গা থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে শোয়া থেকে উঠতে নেবে, তখনই জাহিনের গম্ভীর গলার স্বর ভেসে আসে। কোথায় যাচ্ছেন? অয়ন্তী ঢোক গিলে বলে, বেলকুনিতে। কেন? এমনি। জাহিন কঠিন গলায় বলে, এমনি কেন? বাইরে কুয়াশা পড়েছে, বেলকনিতে যাওয়ার কোনো দরকার নেই। সকালবেলা রোদ উঠলে তখন যতক্ষণ মন চাইবে ততক্ষণ বেলকনিতে থাকবেন। এখন চুপচাপ ঘুমান। অয়ন্তী দু ঠোঁট চেপে ধরে, বড্ড কান্না পাচ্ছে তার। জাহিন তার সাথে এমন দুঃখ ভাষায় কথা বলছে কেন? এতদিন তো এমন দুঃখ গলায় কথা বলেনি। আজ হঠাৎ কী হলো জাহিনের? অয়ন্তী ব্ল্যাঙ্কেটটা পুনরায় জড়িয়ে নিয়ে ঢোক গেলে কান্নাটা আটকে নিল। কষ্টগুলো দলা পাকিয়ে বুকে চেপে শক্ত হয়ে শুয়ে রইল। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে দরজা ছিটকেনে লাগিয়ে দিল আর ড্রিম লাইট জ্বালিয়ে দিল। অয়ন্তী শক্ত করে খামচে ধরল ব্ল্যাঙ্কেটটা। তার অবচেতন মন বলছে জাহিন তার কাছে আসবে, তাকে জড়িয়ে ধরবে। জাহিন বেডে বসে কিছুক্ষণ তবদা মেরে রইল। জাহিন অয়ন্তীর বাহুতে হাত রেখে নরম গলায় বলে, অয়ন্তী। অয়ন্তী চোখ মুখ খিচে বন্ধ করে রইল। এমন একটা ভান হয়েছে যে সে ঘুমিয়ে গেছে। জাহিন পুনরায় মোলায়েম কণ্ঠে বলে, সারা দিবেন না আমার ডাকে?
জাহিন জোর করে অয়ন্তীর বাহু ধরে নিজের দিকে ঘোরালো। অয়ন্তী চিত হয়ে শুয়ে আছে। জাহিন হালকা ঝুঁকে আছে অয়ন্তীর দিকে। অয়ন্তীর চোখ বন্ধ করে রেখেছে, তা দেখে জাহিন বলে, ঘুমাননি সেটা কিন্তু আমি জানি, কারণ আপনার চোখের পাতা নড়ছে, সেটা আমি স্পষ্ট ড্রিম লাইটের মৃদু আলোতে দেখতে পাচ্ছি। অয়ন্তী কথাটা শুনে চোখ মেলে তাকালো, কিন্তু জাহিনের দিকে নয় বরং অন্যদিকে তাকিয়ে রইল। জাহিন আলতো হাতে অয়ন্তীর গালে হাত রাখে। অয়ন্তী চোখ বন্ধ করে ঢোক গিলে পুনরায় তাকালো। জাহিন আড়ষ্ট কণ্ঠে বলে, রাগ করেছেন আমার উপর? অয়ন্তী ধরা গলায় বলল, না। তাহলে অভিমান করেছেন? অয়ন্তী আগের ন্যায় বলল, না। সেটাও না তাহলে? অয়ন্তী দ্রুত গলায় বলে, আমি আপনার উপর রাগ অভিমান কিছুই করিনি। জাহিন মুচকি হাসল। বউদার রাগ অভিমান করেনি ঠিকই বলেছে, কিন্তু প্রচণ্ড অভিমান করেছে, আর তার উপর সেটা সে ঢেরই বুঝতে পারছে। জাহিন এবার আকস্মিক অয়ন্তীর হাতের বাহু ধরে অয়ন্তীকে নিজের বুকের সাথে মিশিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। অয়ন্তী হকচকে ওঠে এমনটা হওয়াতে, কিন্তু নিজেকে সামলে নিয়ে জাহিনের বুকে পড়ে রইল বিড়াল ছানার মতো। জাহিন অয়ন্তীর খোলা চুলের ভাঁজে হাত বুলিয়ে দিয়ে বলল, সরি, বুঝতে পারিনি আপনি যে আমার এই কথাটা শুনে এতটা হার্ট হবেন। অয়ন্তী চুপ মেরে রইল, একটা রা অব্দি করলো না। জাহিন পুনরায় বলতে শুরু করলো, আপনি জানতে চান এই খামচি ধরার মালিককে? জাহিন কিছুটা থেমে বলে, এই খামচির দাগটা আপনারই দেওয়া অয়ন্তী। অয়ন্তী চমকে জাহিনের দিকে তাকায়। কি বলছে এই লোক? সে কখন এই কাজটা করলো? অয়ন্তীর হতবিহ্বল চেহারা দেখে জাহিন ঠোঁটের কোণে চাপা হাসি রেখে বলে, আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝে? অয়ন্তী অবিশ্বাস্য গলায় বলে, আমি কখন এমনটা করলাম? গতকাল রাত্রে করেছেন মিস, ও সরি মিসেস অয়ন্তী। যখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম, তখন হঠাৎ করে চোখ মেলে দেখে আপনি বিড়ালের বাচ্চার মধ্যে শক্ত করে আমাকে খামচে ধরেছেন। হয়তো কোনো স্বপ্ন দেখছিলেন, তারে বহিঃপ্রকাশ করেছেন আপনি এইভাবে। অয়ন্তী বোকার মতো প্রশ্ন করে, আপনি সত্যি বলছেন তো? বেশি প্রয়োজন না পড়লে আমি মিথ্যা কথা বলি না অয়ন্তী। আমি বিয়ের প্রথম রাতে আপনাকে বলেছিলাম, আপনি ব্যতীত আমার জীবনে কোনো নারী ছিল না, আপনি আমার জীবনের প্রথম নারী। অয়ন্তীর মনে পড়ল ওই দিন রাতে ছাদে থাকাকালীন জাহিনের কথাটা। অয়ন্তীর এখন নিজেকে নিজের কাছে ছোট লাগছে এটা ভেবে। সে কি করে জাহিনের সম্পর্কে এমনটা ভাবলো? জাহিনের কথা শুনে মনে হচ্ছে এই কাজটা করেছে। ইস, খুব কষ্ট পেয়েছে নিশ্চয় মানুষটা এইভাবে খামচি দেওয়াতে। সকাল হোক, তারপর এই বাঘিনীর মতো নখগুলো কাটাতে হবে। জাহিন অয়ন্তীর ভাবুক চেহারা দেখে বলে, এই যে ম্যাডাম, কোথায় হারিয়ে গেলেন? অয়ন্তী দুপাশে মাথা নাড়িয়ে বোঝায় সে কোথাও হারিয়ে যায়নি। জাহিন মুচকি হেসে বলে, এবার নিশ্চিন্তে ঘুমান। সন্ধ্যা থেকে অনেক চিন্তা ভাবনা করেছেন, এই ছোট্ট মাথা নিয়ে আর চিন্তা করতে হবে না। কিন্তু অয়ন্তী জাহিনের কথা না শুনে জাহিনের খামচি দেওয়া স্থানে আলতো হাতে স্পর্শ করে আহত গলায় বলে, খুব ব্যথা করছে তাই না? জাহিন নিষ্প্রভ স্বরে বলল, একটুও না। সরি, আমি সত্যি বুঝতে পারিনি কখন এমনটা করে ফেলেছি। আপনি ছাড়ুন আমাকে, না হলে কখন আবার ঘুমের মাঝে এমনটা করে বসবো। অয়ন্তী সরে যেতে চাইলে জাহিন হাতের বাঁধন দৃঢ় করে। অয়ন্তী জাহিনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি হলো, ছাড়ুন। জাহিন জিহ্বা দ্বারা নিচের ঠোঁট ভিজে ঢোক গিলে প্রগাঢ় গলায় বলে, প্লিজ অয়ন্তী, দূরে সরে যাবেন না, আমার বুকের মধ্যেখানেই থাকুন আপনি। অয়ন্তী জাহিনের দিকে সন্তর্পণে তাকালো। জাহিন শান্ত চোখে তাকিয়ে আছে তার দিকে, কিন্তু এই শান্ত চোখের ভাষা বড্ড অন্যরকম, সেটা অয়ন্তী মেয়ে হয়ে স্পষ্ট বুঝতে পারছে। অয়ন্তী জাহিনের চোখে চোখ রেখে মিহিস্বরে বলল, আপনি কি কিছু বলতে চান আমায়? জাহিন শুকনো ঢোক গেল। সে তো অনেক কিছুই বলতে চায় অয়ন্তীকে, কিন্তু কণ্ঠনালীতে সেই সকল কথাগুলো এসে আটকে যায়। জাহিন চোখ বন্ধ করে নিজেকে তাটস্থ করল। অয়ন্তীর মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে চোখ বন্ধ করে রাশভারী গলায় বলে, ঘুমান অয়ন্তী, অনেক রাত হয়েছে। অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এই লোক এতটা ধৈর্যশীল কী করে হতে পারে? এই ধৈর্যের আড়ালে লুকিয়ে থাকা একজন প্রেমিক পুরুষকে কবে কাছে পাবে সে? তবে মাঝে দুইবার পেয়েছিল। একবার নিজের অজান্তে প্রথমবারের মতো তার কাছে আসা, আর আরেকবার নেশায় কাবু হয়ে তার কাছে এসেছিল। কিন্তু কবে সকল জড়তা কাটিয়ে জাহিন নিজ থেকে তার কাছে আসবে? সে কাঙ্ক্ষিত রাতটা কবে আসবে যেদিন জাহিনের এই ধৈর্যের বাঁধ ভাঙবে? সেই রাতটার অপেক্ষায় থাকলো অয়ন্তী। লিজা পড়ার টেবিল গুছিয়ে শরীর টান টান করে উঠে দাঁড়ায়।
ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:15 বাজে। লিজা হতাশার নিঃশ্বাস ছাড়ল। জীবনটা পুরো তামা তামা করে দিল এই জাতীয় বিশ্ববিদ্যালয়। কথা নেই, বার্তা নেই, হুট করে নির্বাচনের 1 মাস আগে ইনকোর্স পরীক্ষার রুটিন দিয়ে দিল। মানে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেখে শিখতে হবে কী করে শিক্ষার্থীদের বাস দেওয়া লাগে। লিজার হঠাৎ করে মনে পড়ল অয়ন্তীর কথা। অয়ন্তী কি জানে ইনকোর্স পরীক্ষার যে রুটিন প্রকাশ হয়েছে? হয়তো জানে, আবার নাও জানতে পারে। এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন ফোন দেওয়াটা ঠিক হবে না। তাই লিজা ঠিক করলো সকালে ফোন দিয়ে পরীক্ষার বিষয়ে কথা বলবে। লিজা লাইট নিভিয়ে বিছানায় শুতে যাবে, সাথে সাথে ফোনের রিংটন বেজে ওঠে। লিজা পুনরায় রুমের লাইট জ্বালালো। এত রাতে কে ফোন করলো তাকে? কারো কোনো বিপদ হয়নি তো আবার? লিজা জলদি করে ফোন হাতে নিয়ে স্ক্রিনে ফোন নাম্বারটা দেখে চেহারার রং পাল্টে গেল। আজ যদি এই লোককে না ধুলাই দিয়েছে পাউডার ছাড়া, তাহলে তার নাম লিজা না শালা। এত রাতে ফোন দিয়ে মেয়েদেরকে বিরক্ত করা। লিজা কলটা ধরে কটু কথা বলতে নেবে, তখনই পাশ থেকে ভেসে আসে একটা পুরুষালী ভারী কণ্ঠ। আসসালামু আলাইকুম। লিজা থমকে যায়। এর জবাবে তো তার বাজে কথা বলা যায় না, তাই আস্তে করে বলে, জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? এমন কেউ কি আছে যে আপনাকে চায়? লিজা তেতে উঠে বলে, এই মিয়া কেডা আপনি? হ্যাঁ, রাত বিরাতে মাইয়াদের বিরক্ত করেন, কাজকাম নাই আপনার? লোকটা মজা পেল লিজার কথা শুনে, কৌতুকের স্বরে বলে, ওয়াও, এটা বুঝি আপনাদের আঞ্চলিক ভাষা? লিজা কটমট করে বলে, জি এটা আমাকেও আঞ্চলিক ভাষা। এখন আঞ্চলিক ভাষায় কি আপনি কোনো গালি শুনতে চান? যদি শুনতে না চান তাহলে ফোন রাখেন। প্লিজ প্লিজ ফোন রাখবেন না। আপনি যদি এখন ফোন কেটে দেন না, জানি আবার আপনি কবে ফোন ধরেন। 100টা কলের মাঝে আপনি মাত্র একটা কল ধরেন। লিজা এবার সিরিয়াস হয়ে বলে, এই আপনি বলেন তো কে আপনি? কোনো প্রতারক দল নাকি নাকি চোর? এই তিনটার কিছুই না আমি, তবে এই 3 ধরনের মানুষ আমাকে দেখলে ভয় পায়, আর আপনি এই 3টার মাঝে একটা। লিজা ভ্রু কুঁচকে বলে, মানে? আপনি একজন চোর। লিজা রাগ দেখিয়ে বলে, এই মিয়া আমি আবার কি চুরি করলাম? কেন আমার মন? মানে? প্রেম ভালোবাসা করবেন আমার সাথে মিস লিজা? লিজা হতবাক হয়ে যায় পুরুষটির কথা শুনে। রাতে বেরাতে তাকে ফোন দিয়ে প্রেম করার প্রস্তাব দিচ্ছে। লিজা তিরিক্ষি মেজাজ দেখিয়ে বলে, আপনি কোন দেশের লাট সাহেব যে আপনার সাথে আমি প্রেম ভালোবাসা করতে যাব? বাংলাদেশের লাট সাহেব। আর এই লাট সাহেবের সাথে একবার করেই দেখুন না, অনেক ভালোবাসবো আপনাকে, অনেক। লিজা ঝাঁঝালো কণ্ঠে বলে, এই আপনি ফোন রাখেন তো, অসভ্য লোক কোথাকার। লিজা। লোকটার এমন আবেগ মেশানো ডাক শুনে লিজার বুকটা ধক করে ওঠে। লিজার শুকনো ঢোক গেল। পুরুষটি পুনরায় নরম গলায় বলল, দেখা করবেন আমার সাথে একটাবারের জন্য? না, আপনার সাথে আমি দেখা করবো না। বলেই ঠাস করে কলটা কেটে দিয়ে লিজা লাইট নিভিয়ে ধপ করে শুয়ে পড়ে। বুকটা জানি কেমন ধক ধক করছে। এমনটা করছে কেন? লিজা জোরে জোরে বার কয়েক শ্বাস নিল। এমন সময় মেসেজ আসার শব্দ হলো। লিজা মেসেজ আসার শব্দ শুনেও শুয়ে রইল। সে জানে ওই অজ্ঞাত লোকটাই মেসেজ করেছে। পুনরায় মেসেজ আসার শব্দ ভেসে আসলো। লিজা এবার হাত বাড়িয়ে ফোনটা নিল। মেসেজ অপশানে ঢুকে চোখ বুলালো। আপনার গ্রামে আমি আসবো মিস লিজা, তখন আমার সাথে আপনাকে দেখা করতে হবে। আপনি দেখা না করলেও পুরো গ্রামে এটা বলে রটিয়ে দিব যে আপনি আমার সাথে প্রতারণা করেছেন, ভালোবাসার অভিনয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন আমার কাছ থেকে। লিজা চোখ বড় বড় করে তাকিয়ে রইল ফোনের দিকে। কে ডেঞ্জারাস এই লোক! বলে কিনা সে তার সাথে ভালোবাসার অভিনয় করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কত বড় বেয়াদব ছেলেটা! লিজা রেগে মেগে আগুন হয়ে ছেলেটার নাম্বার কল করলো। সারাফের ফোন ননস্টপ বেজে যাচ্ছে, আর সেটা দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছে সে। চোখে মুখে রয়েছে প্রশান্তির আভাস। সারাফ বেডের সাথে মাথাটা হেলিয়ে দিয়ে মাথার নিচে 2 হাত রেখে 2 পা নাড়তে নাড়তে ভাবলেশীনভাবে বলে, কেমন লাগছে মিস লিজা ভিজা আপনার ফোন না ধরাতে? নিশ্চয়ই খুব রাগ উঠছে আমার উপরে, তাই না? সারাফ কথাটা বলে তড়িৎ বেগে সোজা হয়ে বসে। ফোনের দিকে তর্জনী তাক করে থমথমে গলায় বলে, এবার বুঝেন কেমন লাগে একটা মানুষ ফোন না ধরলে। 5 বার রিং হওয়ার পর বন্ধ হয় ফোন আসা। কিছুক্ষণ পরেই সারাফের ফোনে মেসেজ আসার শব্দ হলো। সারাফ মেসেজ চেক করে চোখ বড় বড় করে তাকে হতবাক হয়ে বলে, ভবিষ্যৎ জামাইকে শালা বানিয়ে দিল এই মেয়ে। সারাফ পুনরায় লিজাকে মেসেজ দিল, সোনা, এটা কি বলছো তুমি? আমি হতে চাইতেছি 3 অক্ষরের জামাই তোমার, আর তুমি আমাকে 2 অক্ষরের শালা বানিয়ে দিলে তোমার। এটা ঠিক না সোনা।
সারাফের মেসেজটা দেখে লিজার চোখ কপালে উঠে যায়। দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ বসে রইল। মানুষটা যদি তার সামনে থাকতো এই মুহূর্তে তাহলে তাদের গ্রামে থাকা গোবর ভর্তি ডুবে চুবিয়ে মারত, কিন্তু আপাতত নেই, তাই মেসেজে যা করার করতে হবে। লিজা আবারও মেসেজ দিল সারাফকে। স্বপ্ন দেখতে থাক অসভ্য বেড়া মানুষ, জীবনে 3 করে জামাই হতে পারবি না তুই আমার। সারাফ লিজার মেসেজটা দেখে বলল। কি ঝগড়ুটে মেয়ে রে বাবা, কথার উপরে কথা। পরপর সারাফ আবারও মেসেজ দিল। চ্যালেঞ্জ করছো আমাকে? ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। লিজা মেসেজটা পড়ে ফোনটা রেখে ভেঙে ভেঙে বলে, আসছে কোথাকার কোন চ্যালেঞ্জ বলা, তো পাদের চ্যালেঞ্জার গুল্লি মারি আমি। বলেই লেপ গায়ে মুড়ি দিয়ে শুয়ে পড়ে। কিন্তু সারাফের চোখে ঘুম, সে কী করে এই চ্যালেঞ্জে জিতবে সেই ভাবনাতে বিভোর। আর তার চেয়ে বড় ভাবনায় বিষয় হচ্ছে লিজা যখন জানতে পারবে এই অপরিচিত মানুষটা সারাফ, তখন লিজা কী প্রতিক্রিয়া করবে এটা ভেবে সারাফের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কেটে গেছে দুটো দিন। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। জাহিন ব্যস্ত হয়ে পড়ল আসন্ন নির্বাচনের কাজ নিয়ে। এদিকে অয়ন্তীও নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। বিয়ের পর পড়াশোনা ঠিকমতো করা হয়নি বলতে গেলে, তাই একটু পড়াশোনা করে তো পরীক্ষাটা দিতে হবে, তা না হলে তো পরীক্ষায় গোল্লা পাবে। এদিকে যারা আছে নুহাসকে নিয়ে মহাজালায়। নুহাস তাকে দেখেও না দেখার ভান করে চলে যায়। নুহাসের করা ইগনোর একদম সহ্য করতে পারছে না যারা। নুহাসের ইগনোর করা দেখে মনে হচ্ছে যেন সে কেউ না, কিন্তু কয়েকদিন আগেও তো কত সুন্দর করে জান টান ডাকলো তাকে। আর এখন নুহাসের ভাবগতি মনে হচ্ছে এমন কোনো কিছু হয়নি তাদের মাঝে। তাই আজকে যারা ঠিক করেছে আজকে সে নুহাসের কাছে যাবেই যাবে, আর নুহাসকে জ্বালিয়ে মারবে। যারা পড়ার টেবিলে বসে এসব ভাবছে আর ছক কষে কী করে নুহাসের কাছে যাওয়া যায়। বেটা ওই ঘটনার পর থেকে এখন আর দরজা খোলা রাখে না, সবসময় দরজা লক করে রাখে যাতে করে যারা আবার রুমে ঢুকতে না পারে। কিন্তু যারা তো আজকে যাবেই ওই রুমে, যে করেই হোক। আকস্মিক যারা বসা থেকে লাফিয়ে উঠে হাসি হাসি মুখে বলে, পেয়ে গেছি বুদ্ধি, এখন শুধু সেটা প্রয়োগ করার পালা। আমাকে জ্বালিয়েছ না, এবার তোমার জ্বালার পালা। যারা কোমর বাঁকিয়ে বইয়ের শাড়িতে একটা বই খুঁজতে খুঁজতে বলে, উফ, কোথায় গেল আমার ইংলিশ বইটা, কোথায়? বইটা হাতে পেয়ে পুনরায় চেয়ারে বসে বইয়ের পাতা উল্টাতে শুরু করলো। খুঁজে বের করতে শুরু করলো কঠিনের থেকে কঠিনতম ন্যারেশন। 5 মিনিট পর খুঁজে পেল একটা কঠিন ন্যারেশন। এই ন্যারেশন বুঝিয়ে দিতে বলবে নুহাসকে। নুহাস ইংলিশে অনার্স আর মাস্টার্স দুটোই করেছে, সে সুবাদে নুহাস ইংলিশ খুব ভালো পারে। আর এই সুবিধাটাই আজকে যারা কাজে লাগাবে। যারা বই খাতা নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। আস্তে আস্তে হেঁটে নুহাসের রুমের কাছে এসে দরজায় টোকা দিল। দরজার শব্দ শুনে নুহাস ভেতর থেকে বলে, কে? যারা গলা পরিষ্কার করে বলে, নুহাস ভাই আমি। যারার কণ্ঠস্বর শুনে নুহাস তাড়াতাড়ি করে শোয়া থেকে উঠে বসে বিড়বিড় করে বলে, এ আত পাগল মেয়ে কি চায় আবার? যারা পুনরায় বলে, নুহাস ভাই তুমি কি ভেতরে আছো? নুহাস নিজেকে সামলে নিয়ে বলে, হ্যাঁ যারা বলো, কিছু কি লাগবে তোমার? যারা অবলীলাই বলে, হ্যাঁ লাগবে তো, তোমাকে। নুহাস হকচকে ওঠে যারার কথা শুনে। কি বলছে এই মেয়ে? বাড়ির কেউ যদি এটা শুনে তাহলে কি ভাববে? নুহাস চুপ মেরে রইল। যারা পুনরায় কিছু বলতে যাবে তখনই দেখে জাহিন ওপরে উঠছে। ভাইকে দেখে যারার মাথায় বুদ্ধি খেলে গেল আর কুটিল হেসে মনে মনে বলে, দরজা খুলবে না তো? ঠিক আছে, দেখাচ্ছি মজা। দরজা তুমি খুলবে, সাথে তোমার ঘাড়ও খুলবে। যারা কয়েক কদম এগিয়ে এসে ভাইকে বলে, ভাইয়া, নুহাস ভাই দরজা খুলছে না, দেখো। জাহিন হঠাৎ বোনের এমন কথা শুনে ভ্রুকুচকে বলে, মানে দেখো না, আগামীকাল আমার কোচিংয়ে ইংলিশ পরীক্ষা, আর আমি একটা নারেশন কিছুতেই সলভ করতে পারছি না, তাই নুহাস ভাইয়ের কাছে এসেছি। কিন্তু নুহাস ভাই তো দরজাই খুলছে না, তুমি একটু বলবে খোলার জন্য প্লিজ? কিন্তু জাহিন যারা সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিয়ে বলে, দেখি ন্যারেশনটা। ভাইয়ের কথা শুনে যারা থমকালো। এবার কি হবে? ভাই তার ইংলিশ নিয়ে পড়ে নিয়ে ঠিক আছে, কিন্তু এই ন্যারেশন তো 1 মিনিটের মধ্যে সমাধান করে দিবে। যারা আমতামতা করে বলে, তুমি পারবে ভাইয়া? তুমি তো অঙ্ক নিয়ে পড়েছো। পারবো, তুই চল আমার সাথে, আমি বুঝিয়ে দিয়েছি। নাও ঠেলা। যারা সব আশায় এক খাবলা ছাই ঢেলে দিল তার ভাই। জাহিন 2 কদম এগিয়ে যেতেই ফোন বেজে ওঠে। কিছুক্ষণ কথা বলার পর যারাকে বলে, আমাকে বেরোতে হবে, তুই নুহাসের কাছে বুঝে নে ন্যারেশনটা।
যারা চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠলো আমিতে। তার সাথে আল্লাহ আছেন, না হলে এভাবে মোড়টা ঘুরিয়ে দেয়। আহা কি আনন্দ আকাশে পাতাছে। এবার কোথায় যাবে মিস্টার নুহাশ রহমান? জাহিন চলে যেতে নিবে তখনই যারা বলে ওঠে, কিন্তু ভাইয়া নুহাস ভাই তো দরজা খুলছে না, ভেতরে কি করছে কে জানে। দাঁড়া, আমি দেখছি। জাহিন দরজায় টোকা দিয়ে দুইবার নুহাসকে ডাকতে দরজা খুলে গেল। জাহিন নুহাসকে দেখে বলল, যারা একটা ন্যারেশন বলছে না, ওকে বুঝিয়ে দিত। কথাটা বলে জাহিন চলে যায়। নুহাসের মুখে অমাবস্যার ঘোর অন্ধকার নেমে এলো। এই মেয়ে নিশ্চিত কিছু একটা করবে। তার ভাইয়া যদি জানতো এই মেয়ের মনে কী কী আছে, তাহলে হয়তো জীবনেও এই ঘরে আসতে দিত না। যারা হাসি মুখে রুমের ভেতর ঢোকে, কিন্তু নুহাস এখনও আগের জায়গাতে দাঁড়িয়ে আছে। চিন্তায় আছে ওই দিনের মতো যদি আবারও সে দুর্বল হয়ে পড়ে তখন কি হবে। এই মেয়েটা কেন তাকে এভাবে জ্বালাচ্ছে? যারা টেবিলের ওপর বই খাতা রেখে চেয়ার টেনে বসে গলার স্বর টেনে টেনে বলে, নুহাস ভাই, তুমি কি ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি? আমায় তাড়াতাড়ি বুঝিয়ে দাও ন্যারেশনটা। তুমি যদি ওভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকো তাহলে তো সন্ধ্যা পেরিয়ে গভীর রাত হয়ে যাবে। নুহাস চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। নিজেকে তটস্থ করে টেবিলের দিকে এগিয়ে এসে চেয়ারে বসে বলে, কোন ন্যারেশনটা বুঝতে পারছো না দেখি? যারা আস্তে করে বলে, বইয়ের সাদা রঙের পাতায় থাকা সব ধরনের ন্যারেশন আমি বুঝতে পারি, কিন্তু তোমার মনের কঠিনতম ন্যারেশনটা আমি বুঝতে পারি না শুধু। নুহাস যারার দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলে, কিছু বললে? কই না তো। বের করো। যারা ন্যারেশনটা বের করে দিল। নুহাস ন্যারেশনটা কিছুক্ষণ চোখ বুলিয়ে যারাকে বোঝাতে শুরু করলো, কিন্তু যারা ন্যারেশন বোঝার পরিবর্তে সে এক ধ্যানে তার স্বপ্নের প্রেমিক পুরুষকেই দেখছে। এই প্রেমিক পুরুষ স্বপ্নেই অনেক ভালো, তাকে স্বপ্নেই ভালোবাসে, যত্ন করে, কিন্তু বাস্তবে একটুও ভালোবাসে না। আচ্ছা, বাস্তবে ভালোবাসে কিনা পরীক্ষা করা দরকার। নুহাস সম্পূর্ণ ন্যারেশনটা বুঝিয়ে বলে। বুঝতে পেরেছো সবটা? নুহাস কথাটা সমাপ্ত করতেই যারা বুকের বাঁ পাশে হাত রেখে আ করে ওঠে। যারার এমন আর্তনাদ শুনে নুহাসের অন্তরাত্মা কেঁপে ওঠে, বিচলিত গলায় বলে, কি হয়েছে যারা? যারা ব্যথাতুর কণ্ঠে বলে, নুহাস ভাই, খুব ব্যথা করছে, খুব। নুহাস বসা থেকে উঠে যারা দুই গালে হাত রেখে ব্যর্থ গলায় বলে, কোথায় ব্যথা হচ্ছে? যারা জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, বুকে ভীষণ ব্যথা করছে। নুহাস ঘাবড়ে যায় যারা রেহানো কথা শুনে। চোখ মুখ লাল হয়ে গেছে মেয়েটার। যারার এমন করুণ অবস্থা দেখে নুহাসের মনে পড়ে যায় অতীতের ভয়ঙ্কর এক ঘটনা। যারা তখন ক্লাস 8-এ পড়তো। তখন স্কুল থেকে ফিরে বাড়িতে মেয়েটা পা রাখতে বুকে ব্যথা হচ্ছে বলে হাঁটু ভেঙে বসে পড়ে। হঠাৎ করে যারার এমন অবস্থা দেখে ভয়ে কুঁকড়ে যায় বাড়ির সকলে। হাসপাতালে নিয়ে পরীক্ষা করে জানতে পারে গ্যাস্ট্রিকের ব্যথা। অতীতে সেই ঘটনা পুনরায় ঘটতে চলেছে নাকি? নুহাস আর ভাবতে পারছে না। পরিস্থিতি শোচনীয় হওয়ার আগেই যারাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। নুহাস কোমর বাঁকে নিচু হয়ে বাঁ হাত পিঠে ডান হাত গোড়ালিতে রেখে যারাকে এপাজা করে তুলে নিয়ে বলে, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো। ঘটনাটা এতটা জলদি ঘটে গেছে যারা হতবাক, বিস্মিত হয়ে নুহাসের পানে তাকায়। সে এতটা এক্সপেক্ট করেনি। নুহাস বড় বড় কদম ফেলে রুম থেকে বেরোতে নেবে, তখনই যারা অধৈর্য গলায় বলে, নুহাস ভাই, কি করছো? নামাও আমাকে। নুহাস থেমে গিয়ে যারার পানে তাকায়। যারা পুনরায় বলে, কি হলো, নামাও। নুহাস রোবটের ন্যায় যারাকে কোল থেকে নামে ভ্রুকুচকে বলে, বুকে ব্যথা কমে গেছে? যারা ঢোক গেলে মাথা নাড়তে নাড়তে বলে, হুম। নুহাস সন্দিহান গলায় বলে, এত তাড়াতাড়ি? যারা ফিক করে হেসে বলে, তোমায় বোকা বানালাম, দেখতে চেয়েছিলাম তুমি কি করো। যারা রেহানো কথা শুনে নুহাসের পায়ের রক্ত মাথায় উঠে যায়। রাগে নাকের পাটা ফুলে কোমরে দুই হাত রেখে আশেপাশে ঘাড় ঘুরিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। রাগটা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না সে। কতটা ভয় পেয়েছিল সে, তার কোনো আইডিয়া আছে এই নির্বোধ মেয়েটার? নুহাস রাগটা নিজের বশে না আনতে পেরে আবারও দুই বাহু শক্ত করে চেপে ধরে যারার নিজের কাছে এনে রাগান্বিত গলায় কিছু বলতে যাবে, তখনই থমকে যায়। যারা হতবাক হয়ে তাকিয়ে আছে। নুহাস এতটা রেগে যাবে এটা ভাবেনি, কিন্তু লোকটা কিছু বলছে না কেন? কিছু তো বলুক তাকে, আর সে সেই কথার পাল্টা প্রশ্ন করবে। নুহাস চোয়াল শক্ত করে রেখেছে, ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। ইচ্ছে করছে হাজারটা কথা শুনিয়ে দিতে এই মেয়েকে, কিন্তু চাইলেও পারছে না। কথা শোনাতে গিয়ে যদি হিতে বিপরীত হয়ে যায়। নুহাস যারাকে দূরে সরিয়ে দিয়ে অন্য পাশে ফিরে কঠিন স্বরে বলে, নিজের রুমে যাও যারা, আর এসব পাগলামি বন্ধ করো। কথাটা বলে সোজা ব্যালকনিতে চলে যায় নুহাস।
যারা নুহাসের পানে অবিশ্বাস্য চোখে চেয়ে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল। মানুষটা তাকে এত ভালোবাসে অথচ মুখে স্বীকার করতে চাইছে না। একবার ভালোবেসে নিজের বাহু ধরে নিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আচ্ছা, সত্যি কি সে একটু বেশি পাগলামি করছে? ঠিক আছে, আর করবে না সে পাগলামি। জানে নিজের কাছেই নিজেই প্রতিজ্ঞা করে বসলো সে আর পাগলামি করবে না। কিন্তু আদৌ কি পাগলামি না করে থাকতে পারবে এই মেয়ে? যারা বই খাতাগুলো হাতে নিয়ে নুহাসকে উদ্দেশ্য করে বলে, আমি চলে যাচ্ছি রুমে, চলে আসো, বাইরে হিম পড়ছে। নুহাস যারার কথাটা শুনে চোখ বন্ধ করে নেয়। না পারছে কিছু বলতে, না পারছে কিছু সইতে। এই মেয়ে নিজ থেকে কেন বুঝতে পারছে না সে যে সম্পর্ক গড়তে চাইছে তার সাথে সেই সম্পর্ক তাদের মাঝে কখনো হওয়ার নয়। নুহাস তপ্ত নিঃশ্বাস ছেড়ে কপাল ঠেকিয়ে দেয় গ্রিলের মাঝে।